আসসালামু আলাইকুম। দ্য টাইমস অফ ঢাকার একেবারে নিয়মিত আয়োজন। আমরা প্রায় সময় এই ধরনের টক শো করে থাকি। তো আজকে আমাদের যে বিষয়টি সেটি হচ্ছে বর্তমান বাস্তবতায় গণমাধ্যমের যে ভূমিকা এবং যে দৌড় সাংবাদিকতা একটা প্রসঙ্গ। আমাদের সিনিয়র সাংবাদিক আমাদের সাথে উপস্থিত আছেন, সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান রিমন, যিনি অনুসন্ধানী সাংবাদিকতার পথিকৃৎ বলা হয়। আমাদের সাথে আরো উপস্থিত আছেন মুস্তাকিম নিবিড়, দ্য টাইমস অফ ঢাকার সম্পাদক। ও আমরা তাকেও স্বাগত জানাই এবং কি সাইদুর রহমান রিমন ভাইকে স্বাগত জানাই। আমি মুস্তাফিজ আপনাদের সাথে সংযুক্ত আছি। তো রিমন ভাইয়ের কাছে আমি একেবারে শুরুতে যেতে চাই যে রিমন ভাই, আজকে আপনার একটা স্ট্যাটাসকে ঘিরে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে এবং কি এই বিষয়টা গণমাধ্যমে বেশ চর্চা হচ্ছে যে আপনি যেখানে দৌড় সাংবাদিকতার যে প্রসঙ্গটা উল্লেখ করেছেন 90-এর দশকে, এবং সেটার প্রেক্ষাপটে বর্তমানের যেই একটা পত্রিকা আমরা দেখেছি যে আমার দেশ, মাহমুদুর রহমান সম্পাদিত এবং ব্যাপক আলোচিত একটা শিরোনাম, ঢাকা অ্যাটাক করার পরিকল্পনা শেখ হাসিনা কে দিল্লিকে বলেছিল, বা এইরকম একটা প্রসঙ্গ। তো রিমন ভাই, এই বিষয়টা আপনি কিভাবে বলবেন যে, বা কি, কেন, কোন চিন্তা থেকে স্ট্যাটাসটা দিয়েছিলেন, বা আপনার প্রেক্ষাপটটা যদি তুলে ধরতেন। বিষয়টা স্ট্যাটাসটাকে সমালোচনা বা বিতর্ক হিসেবে না ধরে ধরতে হবে যে বন্ধ থাকার পরে লড়াই করে একদল ভূমিকা রেখে তারা একযুগ পরে আবার নতুন করে সচল করেছেন। আমি সেই আমার দেশকে স্বাগত জানানোর জন্যই আসলে নিতে শুরু করেছি। স্টোরি যেটা আমাদের সহজেই আমার দেশের অনেক অনেক অনুসন্ধান রিপোর্ট তারা করেছে। তো আমরা সূচনাতেও তেমন একটি অনুসন্ধান অবশ্যই আশা করেছিলাম। তো আমি ওই প্রধান আইটেমটা অনুসন্ধানের দুর্বল সেই কথাটাই বলতে চেয়েছি, কারণ আমার দেশের কাছে আমাদের আকাঙ্ক্ষা আরো অনেক বেশি। ঠিক অনেক বেশি জায়গাতে তারা আমাদের একটু হতাশ করেছেন, বই প্রথম সংখ্যাতেই হতাশ করেছেন, যে কারণে আমরা ওই কথাটা স্বাগত জানানোর পাশাপাশি হতাশ করেছেন সে কথাটিও বলতে নেই, কারণ যার কাছে প্রত্যাশা করা যায় তার হতাশার কথাটাও তার কাছে বলা। আমরা আসলে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি সংশ্লিষ্টদের, এত দুর্বল অনুসন্ধানী প্রতিবেদন আমরা আমার দেশের কাছে আশা করি না। আমার দেশের কাছে আরো আসলে স্ট্যাটাসটা দিয়েছি, কিন্তু আমি পত্রিকাটাকে বিতর্কিত করার জন্য স্ট্যাটাসটা দিই। তাছাড়া রিমন ভাই, আমি যদি আপনার কাছে আরেকটু জানতে চাই যে আফদল ভাই যে রিপোর্টটি যিনি করেছেন, তিনি অনেক সম্মানিত একজন মানুষ। তো তার সম্পর্কে যদি কিছু বলতেন, এবং কি আমার দেশকে স্বাগত জানিয়ে আপনার কাছ থেকে যদি আমরা কিছু শুনতে চাই, যেহেতু একটা সময়ের প্রেক্ষাপটে আমার দেশ আবার যাত্রা শুরু করেছে, যেখানে মাহমুদুর রহমান সম্পাদিত এই পত্রিকাটি একটা সংগ্রামের ফসল হিসাবে বলা যায়। আপনার কি মনে হয় যে এই যে আমি যে শব্দটা উল্লেখ করলাম যে সংগ্রামের ফসল, এটা নিয়ে আপনি কিছু বলবেন? নিঃসন্দেহে, কারণ তাদেরকে অবৈধ অনৈতিকভাবে এই পত্রিকাকে একটি সফল পত্রিকাকে বন্ধ করে দেওয়া হয়েছিল আজ থেকে এক যুগ আগে। এই বন্ধ করে দেওয়ার পদ্ধতিটা ভালো ছিল না, এটাকে আমরা কখনোই সমর্থন করতে পারি না। যারা যারা বন্ধুর শিকার হয়েছিলেন আমাদের সেই সাংবাদিক বন্ধুরা, তাদের কি দোষ ছিল? তারা কিছু সত্য জিনিস যারা অন্য কোনো পত্রিকা ছাপে না, তারা সেগুলো ছাপানো শুরু করেছিলেন সাহসী ভূমিকার সাথে। তাদেরকে অন্যভাবে মোকাবেলা করা যেত, তাদের তথ্যের বিরুদ্ধে যদি তথ্য থাকতো সেটা যে সরকার মোকাবেলা করতে পারতো, কিন্তু তারা গায়ের জোরে একটি পত্রিকাকে বন্ধ করে দিয়েছিল, ন্যাক্কারজনক একটি ঘটনার উদাহরণ সৃষ্টি করেছিল। আর আমাদের তৎকালীন সাংবাদিক বন্ধু এবং সাংবাদিক নেতৃবৃন্দ তার ব্যাপারে একটা প্রতিবাদ করতেও সাহস পায়নি কিংবা সাহসী হয়নি, অথবা তারা কৌশলগত কারণেই এই পত্রিকাটি বিপক্ষে অবস্থান নিয়েছিল। এটা আমাদের কাছে খুবই ঘৃণার উদ্বেগ করেছে। আমরা স্বাধীন সাংবাদিকতা ক্ষেত্রে এগুলোকে অনেক বড় বাধা বলে মনে করি। আমরা মনে করি যে আমাদের চলার পথকে রোধ করে দেওয়া হয়, আমাদের গলার শক্তিকে, কণ্ঠকে রোধ করে দেওয়া হয়, গলা টিপে ধরা হয়। সেটাই কিন্তু আমার দেশের একটা উজ্জ্বল দৃষ্টান্ত, যে তাদের পত্রিকাকে এভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তৎকালীন সম্পাদক মাহমুদুর রহমান সাহেবের উপরে হামলা চালানো হয়েছিল, রক্তাক্ত করা হয়েছিল, সেই দৃশ্য আমরা দেখেছি। কিন্তু তার প্রতিবাদে আমরা কিন্তু রাস্তায় নেমে সাংবাদিকরা যে মিছিল করবেন, প্রতিবাদ জানাবেন, ক্ষোভ প্রকাশ করবেন, তার নজির আমরা দেখতে পাইনি। এটা একটা ভিন্ন উদাহরণ হয়ে রয়েছে। তা আমরা মনে করি তারা এক যুগের মধ্যেও তারা আপোষ করেননি, তারা গোপনে আঘাত করেননি, তারা লড়াই করেই
লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আবার পত্রিকাটির যাত্রা শুরু করেছেন। এই জন্য তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাই এবং তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। তারা কণ্ঠ মানে মুক্ত মত প্রকাশের ক্ষেত্রে আন্দোলনের ক্ষেত্রে তারা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন বলে মনে করি আমি। নিবিড় ভাই, আমি আপনার কাছে একটু যেতে চাই যে আমার দেশ পত্রিকার আজকে লিড করেছিল যে দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা, এবং কি সেটা নিয়ে রিমন ভাই একটা দীর্ঘ একটা লেখা লিখেছেন তার ফেসবুক স্ট্যাটাস ঘিরে। তো এটি আপনি দেখেছেন কিনা বা আপনার কোনো মতামত আছে কিনা? আমাদের সাথে শ্রদ্ধেয় রিমন ভাই উপস্থিত আছেন, আমরা একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম। প্রথমেই স্বাগত জানাচ্ছি দ্য টাইমস অফ ঢাকায় আমাদের সর্বজন সম্মানিত এবং বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকতার পথিকৃত, আমরা যাকে আইডিয়ালাইজ করি নতুন প্রজন্ম এবং আমাদের আগের পূর্ববর্তী প্রজন্ম যাকে আইডিয়ালাইজ করে অনুসন্ধানী সাংবাদিকতা শেখার চেষ্টা করি, আমাদের শ্রদ্ধেয় জনাব সাইদুর রহমান রিমন ভাইকে স্বাগত জানাচ্ছি। জি, আজকে আসলে এটা একরকম স্পর্ধাই বলতে হচ্ছে যে আসলে সাইদুর রহমান রিমন ভাইয়ের স্ট্যাটাস নিয়ে আমরা কথা বলছি, কিন্তু আসলে এটা যদি আমরা কথা না বলি জানবো কি করে? এই কারণেই হয়তো সাইদুর রহমান রিমন ভাই আমাদের অ্যালাউ করছে, আমাদের মতো অনুজদের অ্যালাউ করছে যে তোমরা আসলে জানো। তো সেই জানার আকাঙ্ক্ষা থেকেই জানতে চাচ্ছি যে সেই আপনি যে স্ট্যাটাসে আগে বিষয়গুলো বলেছিলেন যে এই সাংবাদিকতা, সাংবাদিকতার যে বিষয়টা, তো তৎকালীন সময়ে আমরা অনেকেই ওভাবে দেখিনি যে এভাবে সাংবাদিকতা করতে। সে ব্যাপারে যদি আপনার কোনো অভিজ্ঞতা থেকে থাকে, মানে দেখার, একটু আমাদের যদি শর্ট করে বলতেন আর বিষয়টা যে সাংবাদিকতা জিনিসটা কি আসলে। এক্স্যাক্টলি এই বিষয়টা কিন্তু এই বিষয়টা আমাদের সকলেরই আসলে জানা উচিত যে দৌড় সাংবাদিকতার বিষয়টা। আমি একটু অ্যাড করব যে এটার সাথে কি বর্তমান যে ইউটিউব কেন্দ্রিক যে কন্টেন্ট গুলো হচ্ছে, যেখানে টাইটেল থাম্বনেইলের একটা আধিপত্য থাকে, তো এটার সাথে কি আসলে দৌড় সাংবাদিকতার সূত্রপাত আছে কিনা রিমন ভাই? আসলে ওইটা হচ্ছিল দৌড় পত্রিকা, মানে দৌড়ানি পত্রিকা, দৌড়ানো পত্রিকা, মানে দৌড়ে দৌড়ে যে পত্রিকাটি বিক্রি করা হতো তাকে দৌড় পত্রিকা নামে আখ্যায়িত করা হতো। কারণ এর হকাররা ছিল সীমাবদ্ধ হকার, যারা নিজস্ব এজেন্ট, তাদের কাছে এই পত্রিকা পাওয়া যেত না কখনো ঢাকা শহরে। কিছু নির্দিষ্ট শ্রেণীর হকাররা এই পত্রিকাগুলি বিক্রি করতো, যেমন ধরেন নগর বার্তা, ছাপকথা, তারপরে বাংলা বার্তা, তারপরে জনকথা, এই টাইপের বেশ কয়েকটি পত্রিকা ছিল, ধরেন তার সংখ্যা 8-10টি হবে। তো এইগুলা অনেক বড় বড় হেডিং তুলতো, হেডিং তুলে নির্দিষ্ট হকারদের কাছে দেওয়া হতো, তারা দৌড়ে দৌড়ে পত্রিকাগুলি বিক্রি করতো মাত্র 2 টাকা করে। এবং প্রচুর মানুষ কিন্তু এই কারণে কিন্তু যে চাকরি হেডিং থাকতো, যে বাংলাদেশ বিক্রি হতো, বিক্রি হয়ে যাচ্ছে না, এরকম একটা হেডিং থাকতো। এই কারণেই তো মানে আকাঙ্ক্ষা জাগে যে বিষয়টা কি, দেখি তো আতঙ্ক জাগে, একটু পাঠ করি। পরে দেখা যায় পাঠ করেও বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে এই সংক্রান্ত কোনো কিছু পাওয়া যেত না। যে বাংলাদেশ কোন একটা রাজনৈতিক মহাপরিচালক কেউ বলেছেন রাজনৈতিক সভায় যে বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে আমেরিকার কাছে, বঙ্গের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে, সেই একটি শব্দকে কেন্দ্র করে তারা বাংলাদেশ বিক্রি হচ্ছে বলে 8 কলামে হেডিং করতেন, মানে প্যানিক তৈরি করা, প্যানিক তৈরি করতেন। এই কারণে আমি দৌড় পত্রিকা বলছি, এটাকে দৌড় পত্রিকা। এটা কমপ্লিটলি ইয়েলো জার্নালিজম। ইয়েলো জার্নালিজম এই কারণে তারা রং টোটাল, তখন তো রঙের কারবার ছিল না, প্রেসের জগতে রঙের কারবার কম ছিল, কালার পত্রিকা ছাপা হতো না, সাদা কালোতেই তারা এমনি হলুদের একটা আবরণ লাগাই থাকেন নিউজের ক্ষেত্রে। তারা ইয়েলো জার্নালিজমের মানে চরম পর্যায়ে চলে, তারা মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করতেন, পাঠককে বিভ্রান্ত সৃষ্টি করতেন হেডিং এর মাধ্যমে, আকৃষ্ট করে তাদের পত্রিকা কিনতে বাধ্য করতেন, কিন্তু খুঁজে তার কিছুই পাওয়া যেত না। এই যে ইয়েলো জার্নালিজম, তার বর্ণনা কিন্তু এখনো আছে। তখন আমরা বলতে পারি যে ওই সময়টায় ধরেন 90 দশকে মাত্র 7-8টি পত্রিকা এই কাজটি করতো। তার মানে কি বাকি পত্রিকাগুলি কি করতো? ভালো ছিল। পরিষ্কার আসে যে 8টি পত্রিকা যদি ইয়েলো জার্নালিজম করে থাকে, দৌড় সাংবাদিকতা করে থাকে, দৌড় পত্রিকা করে থাকে, তো বাকি পত্রিকাগুলি নিশ্চয়ই ভালো ছিল, এটার বলার অপেক্ষা রাখে না। আর আজকে কি দাঁড়াচ্ছে, ওই 8টি পত্রিকা নাই, কিন্তু ম্যাক্সিমাম পত্রিকা কিন্তু ইয়েলো জার্নালিজম শুরু করে দিয়েছে। এই জন্য বলবো তাদের হেডিং গুলি এমনই থাকে যে হেডিং এর সাথে আর বডির সাথে মিল থাকে না। অনুসন্ধান বলা হয় যে দেখুন বিশেষ অনুসন্ধান, কিন্তু পুরো নিউজটা পরে দেখবেন যে গল্প আকারে সাজানো হয়েছে, এটা গল্প। গল্প করে যদি আমরা অনুসন্ধান বলে আখ্যায়িত করি, অনুসন্ধানকে অপমান করা হয়।
তথ্য অনুসন্ধান একজন অনুসন্ধানী সাংবাদিক অনেক পরিশ্রম করে দীর্ঘদিন চেষ্টা করে তারপরে একটি তথ্য উদ্ঘাটন করেন। আমার আমার একাধিক বন্ধু আছেন যারা অনেক সময় চেষ্টা করে কষ্ট করে, যেমন মিজান মালিক, নেচারুল হক, যারা কষ্ট করছেন, হায়দার আলী, এরা আমাদের সহকর্মী বন্ধু। তারা এক একটি নিউজের ক্ষেত্রে দিনের পর দিন, মাসের পর মাসও কষ্ট করেন, অনুসন্ধান করেন, বের করে নিয়েছেন নেপথ্যের কাহিনী। কিন্তু অনুসন্ধান সাংবাদিকতার সাথে যদি আমরা এই গল্প সাংবাদিকতাকে ঘুরে দিই, তাহলে তাদের অপমান করা হয়, ছোট করা হয়, খাটো করা হয়, অনুসন্ধানকে গুরুত্বহীন বানানো হয়। আমরা এটা চাইনি। আজকে যেটা লিড রিপোর্ট হিসাবে প্রকাশ হয়েছে যে দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা, আপনি পুরো বডিটা দেখেন, কয়েক হাজার শব্দের, কয়েক হাজার লাইনের নিউজটার মধ্যে কোথাও আপনি দিল্লিকে অ্যাটাক শব্দটি পাবেন কিনা বলতে দেখেন। মানে আমি বলতে চেয়েছি, আগেকার সেই যে ইয়েলো জার্নালিজম যারা করতো, দৌড় পত্রিকা ছিল, তারাও যদি হেডিং এর সাথে বডির সাথে মিল রাখতেন, একটি জায়গায় 4 লাইন হলো মিল রাখতেন। বাট আজকের কয়েক হাজার লাইনের একটি প্রধান প্রতিবেদনের হেডিংটার সাথে পুরো বডিতে একটা শব্দের মিল নাই, একটা শব্দটাই বডির ভিতরে নাই। তার মানে হেডিং এর সাথে বডির সাথে কোনো মিলই নাই। তো এটাকে আমরা কি বলবো? ইয়েলো জার্নালিজম বলবো না গল্প সাংবাদিকতা বলবো? এটা ভাবতে একটু কষ্ট হচ্ছে আর কি, মানে এই বেগ পাইতে হচ্ছে। হয়তো আমরা জানি না আসলে এটাকে কি সাংবাদিকতা বলবো, এই জন্য বেগ পাইতে হচ্ছে। গল্পের সাথে অনুসন্ধানের মিল নাই। তো এটা যে আরো একটা নতুন সাংবাদিকতার নামে অভিহিত করতে হবে কিনা, তা নিয়ে একটু চিন্তা ভাবনা করা দরকার আছে বলে মনে হয়। না, সেটাই রিমন ভাই, আমরা আমাদের সম্পর্কিত যে হেডলাইনটি নিয়ে আলোচনা হচ্ছে, আসলে এই হেডলাইনটি নিয়ে আলোচনা না হলে হয়তো ভালো হতো নাকি? আপনার কি মনে হয় যে প্রথম দিন একেবারে অন্যরকম একটা এক্সপ্রেশন সবারই ছিল, তো সেরকম একটা আলোচনা হওয়াটাই আমরা আশা করেছিলাম, কিন্তু তাদের হেডলাইনের সাথে তাদের ভিতরকার যে বিষয়গুলো, যেহেতু আমার দেশ সম্পর্কে মানুষের একটা আলাদা গ্রহণযোগ্যতা ছিল এবং আছে, তো সেই হিসাবে রিমন ভাই আমাকে আরেকটু অ্যাড করবেন, যেহেতু আমার দেশ কথাটাই এসেছে, তো তাদের কাছে আসলে আমরা যারা সাংবাদিকতা করছি বা আপনারা যারা আমাদের আহ, ওস্তাদ আছেন, তো আপনারা আসলে কি চাচ্ছেন, যে আমার দেশ থেকে আসলে কোন ধরনের বিষয়গুলো আপনি চাচ্ছেন? আমার দেশ কিন্তু ইয়েলো জার্নালিজম করে না। তারা বন্ধ হওয়ার আগ মুহূর্তে, ধরেন বন্ধ হওয়ার আগের 3-4 মাসে পত্রিকাগুলি দেখবেন আমাদের যে অনুসন্ধানগুলি করেছে, তার প্রত্যেকটা অনুসন্ধানের অনেক ভিত্তি আছে, অনেক গভীরতা আছে। তারা অনেক কঠিন কঠিন তথ্য তুলে এনেছিলেন, ওই সময় সব সরকারের নেপথ্য কাহিনী তুলে এনেছিলেন, কোর্ট কাছারির নেপথ্য কাহিনী তুলে এনেছিলেন, বিচারপতিদের বাড়ির হাড়ির খবর তুলে নিয়ে এসেছিলেন। এই যে তারা অনুসন্ধানের সাংবাদিকতার উপহার দিয়ে গেছেন, আমরা ওই ধারাবাহিকতায় আশা করি এবং আগামীতে। আর আজকে তাদের নিয়ে যদি আলোচনা করি বা সমালোচনা করি, তা এটা ক্ষতিকর না। এটা জিনিস মনে রাখতে হবে, সাংবাদিকরা একমাত্র পেশাজীবী যারা নিজেদের আত্মসমালোচনা করতে সাহস পায়, সাহসী তারা। তারা নিজেদের নিয়ে আলোচনা সমালোচনা করে। আর আপনি অন্য কোনো পেশার মধ্যে পাবেন না যে তারা আলোচনা করে, কোথাও একটা স্টেটাস দিচ্ছে কিংবা ফেসবুকে এটা লিখছে যে আমাদের ডাক্তারদের মধ্যে এটা ভুল হইতেছে, একটা ডাক্তার লিখছে, এটা খুঁজে বের করতে পারবেন না। বাট সাংবাদিকরাই একটা সৎ সাহস থাকে, মনোবল রাখে, নিজেদের নিয়ে আলোচনা সমালোচনা করতে তারা সাহসী হয়। কারণ তাদের স্বচ্ছ বানানোর জন্য, নিজেদের স্বচ্ছতা রাখার জন্যই তারা সমালোচনাকে ওয়েলকাম জানায়। আমি মনে করি আমার দেশ আমাদের বাইরে নয়, তারাও এই সমালোচনাকে অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করবেন এবং অত্যন্ত পজিটিভলি গ্রহণ করবেন, এবং তাদের যদি ভূমিকাকে বোঝায় সেটার ব্যাপারে তারা আরো সতর্ক থাকবেন, আরো সামনের দিকে আরো ভালো কিছু উপহার দিবেন। এটাই তো আমাদের এই সমালোচনার মানেটা কি। আমরা যদি তাদের পছন্দ না করতাম, ভালোই না বাসতাম, কাছের মনে না করতাম, তাহলে আমরা এইটা নিয়ে আলোচনা করার প্রয়োজনই বোধ করতাম না। কারণ আলোচনা আর অনেক কিছু আছে, বাজার দর হাই রেটে বাজার দর হচ্ছে, মানুষজন কষ্ট পাচ্ছে, এগুলো নিয়ে আলোচনা হতে পারতো। ঢাকা শহরে অনেক দুর্ভোগ আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারতাম। তাহলে তা বাদ দিয়ে আমরা কেন আমার দেশকে নিয়ে আলোচনা করছি? এই কারণে আমার দেশকে পছন্দ করতে চাই, আমরা পছন্দ করতে চাই, সাংবাদিকতাই পছন্দ করতে চাই। তাদের বাক স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে তাদের আন্দোলনের ভূমিকা এবং আকস্মিক ভূমিকাকে আমরা পছন্দ করতে চাই। এই কারণে তাদের কাছে আমরা আরো ভালো কিছু আশা করি, ভালো মানে কিছু আশা করি। আপনি মনে রাখবেন যে আমার স্ট্যাটাসটা করে খেয়াল করবেন, যিনি লেখক সৈয়দ আব্দুল আহমেদ, তাকে আমি একদম মন থেকে ঠিক প্রশিক্ষক হিসেবে মনে করি। সেই 90 দশকে তার বহু রিপোর্টের কাটিং আমার কাছে আছে, যা আমি মনে করি সৈয়দ আব্দুল ভাই নিজের কাছে রাখেন নাই তিনি, বা রাখার প্রয়োজন বোধ করেন। আমি এখনো সেগুলো লালন করি, আমি এখনো সেগুলো পাঠ করি, পাতা উল্টে নতুন কিছু শেখার চেষ্টা করি তার লেখার মধ্যে থেকে।
তার লেখাটার মধ্যে কেন যেন মিল খুঁজে পাই নাই, এই কষ্ট থেকে কিন্তু আমার দেশকে আরো গ্রহণযোগ্যতা অনুসন্ধানের প্রতিবেদনের পত্রিকা হিসেবে আমরা পাঠ করতে চাই। আমরা একটু নিবিড়ের কাছে যাবো যে নিবিড় ভাই, আপনার কোনো মন্তব্য আছে কিনা এই সম্পর্কিত, যে আপনি আমার দেশ নিয়ে আপনার ভাবনা বা আপনি কি চাচ্ছেন বা আপনার কোনো মতামত যদি তুলে ধরতেন। দেখুন, আমার দেশ পত্রিকা সেই প্রক্রিয়ার মাধ্যমে বন্ধ হয়েছে বিগত সময়ে। সেই প্রক্রিয়ার মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া পত্রিকাটি যে আবার ফিরে এসেছে, তাকে নিয়ে গোটা বাংলাদেশের মানুষের উৎসাহ উদ্দীপনা শেষ ছিল না। তো আমরা এই কয়েক বছর অনেক পরিবর্তন এসছে, অনেক পত্রিকা এসেছে বাজারে যারা ভালো কাজ করছে, তরুণরাও ভালো কাজ করছে, মানে আমরা যারা আছি এবং আমরা যারা সাইদুর রহমান লিমন ভাইদের মতো সাংবাদিক জগতের দিকপাল যারা আছেন তাদের আইডিয়ালাইজ করি, তারাও কাজ করার চেষ্টা করছি। কিন্তু আমরা একটাই জিনিস চিন্তা ভাবনা করি এবং আমাদের পত্রিকার কাছে প্রত্যাশা রাখি যে আপনারা পূর্বে যেমনটা অনুসন্ধানী সাংবাদিকতা দিয়ে আমার দেশ পত্রিকাকে বাংলাদেশ সহ বিশ্বের অনন্য উচ্চতায় পৌঁছে নিয়ে গেছেন, সেই রকম অথেন্টিক ইনফরমেটিভ প্রতিবেদন গুলো করে আপনারা আবারও জাতির কাছে গ্রহণযোগ্য হয়ে উঠুন। এই ক্ষুদ্র একজন গণমাধ্যম কর্মী হিসেবে, দেশের নাগরিক হিসেবে আপনাদের কাছে এই প্রত্যাশাই রাখতে পারি। আর যেহেতু মাহমুদুর রহমান সাহেব উনি আমাদের প্রখ্যাত একজন সাংবাদিক, একজন সম্পাদক, এবং উনি অনেক নির্যাতিত, অনেক একটা মানুষ যত নির্যাতিত হন ততই আসলে পাকাপোক্ত হন, ইতিহাস তাই বলে। তো তার কাছ থেকে আমরা আরো ম্যাচিউর কিছু আশা করব এবং চোখ ধাঁধানো কিছু নিয়ে আমাদের জন্য রাখবেন যা এই পর্যন্ত কেউ বলতে পারেনি। আর ব্যক্তিগতভাবে আরেকটা জিনিস আশা করবো আমার দেশের কাছে, যে আপনারা আপনাদের কয়েকটা সংখ্যার মধ্যে আমাদের যে সাংবাদিক দম্পতি হত্যা করা হয়েছিল সাগররুনি, তাদের এই হত্যার পেছনে যে মোটিভটা আছে, শুধুমাত্র আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উপর যদি চাপিয়ে দিই যে এতবার পেছালো, তদন্ত রিপোর্ট এতবার পেছালো, তাহলে আমরা অনুসন্ধানী সাংবাদিকটা করছি কি? আর সে প্রশ্নটা আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের কাছে আমার থাকবে। তো এই বিষয়টা কি আসা উচিত না? আর আমার দেশ কি পারবে সাগররুনি হত্যার নেপথ্যে কারা সেটা বের করে নিয়ে আসতে? এই দুটো প্রশ্ন রাখছি। ধন্যবাদ। জি লিমন ভাই, আপনার কাছে নিবিড় ভাই দুইটা প্রশ্ন রেখেছে। একটা হচ্ছে যে সাগররুনির যে হত্যাকাণ্ড, যেটি 100 বারের উপর তদন্ত প্রতিবেদন পিছিয়েছে এবং সামনে হয়তো 200 বার যাবে, তো এই প্রক্রিয়াটা আসলে শেষ হবে কিনা বা এই প্রক্রিয়াটা নিয়ে আমার দেশ পত্রিকার প্রতি আপনার কোনো অনুরোধ বা কোনো কিছু থাকবে কিনা? আসলে আমরা অনেকেই যারা নিজেদের স্বঘোষিত অনুসন্ধানী সাংবাদিক বলে ঘোষণা করি, আমরা মনে করি তাদের সাংবাদিকতা অনুসন্ধানের ভিত্তি দুর্বলতার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে সাগররুনি হত্যার রহস্য অনুদ্ঘাটিত থাকা। মানে আমরা এতগুলো পত্রিকা, এতগুলো মিডিয়ার, এতগুলো অনুসন্ধানী সাংবাদিক আছেন যারা প্রতি বছর অনুসন্ধানের জন্য পুরস্কার পাচ্ছেন, তারা আজ পর্যন্ত সাগররুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনী উদ্ঘাটন করার ব্যাপারে উৎসাহী হলাম না বা করতে ব্যর্থ হলাম। আমাদের সাংবাদিকতার মার্জিন এখানে কিন্তু আটকে গেছে, যে বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকতার মার্জিন হচ্ছে সাগররুনি হত্যা রহস্য পর্যন্ত আটকে দাও, তার উপরে এটা মার্জিন টেনে দিয়েছে, সাংবাদিকতার গতি এখানে আটকে দিয়েছে। আমাদের ব্যর্থতার একটা সীমারেখা এখানে হয়ে আছে। এটা শুধু আমার যারাই অনুসন্ধানী সাংবাদিকতা করছেন তাদের সকলের উপরেই নৈতিক দায়িত্ব হচ্ছে সাংবাদিকতা, বাংলাদেশ সাংবাদিকতাকে আরো উজ্জ্বল জায়গায় নিয়ে পৌঁছানোর জন্য, উজ্জ্বল জায়গায় সীমারেখা টানার জন্য এই সাগররুনি হত্যা উদ্ঘাটিত হওয়া খুবই জরুরি ছিল। কারণ আমরা তাদের কাছে মিছিল করছি। আমি প্রায়ই দেখতাম অনেক সাংবাদিক বন্ধুরা
রাজপথে মিছিল করতেন, সাগরণী হত্যার বিচার চাই, রহস্যের উদ্ঘাটন চাই। কারা কার কাছে? এবং প্রশাসন সকল হত্যা রহস্য কিংবা অন্যান্য কাহিনী ধামাচাপা দেয় বলে ক্ষতিগ্রস্ত মানুষজন সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের কাছে সাহায্য চান যে আমার বোনের হত্যাকারীদের খুঁজে পাচ্ছে না পুলিশ, সাংবাদিক ভাইরা আপনারা আমাদের একটু পাশে দাঁড়ান, আমাদের বোনের হত্যা রহস্য উদ্ঘাটন করুন। এই কথা বলে আমাদের কাছে দাবি জানায়। আমরা কার কাছে দাবি জানাচ্ছি সাগরণী হত্যা রহস্যের কাহিনী উদ্ঘাটনের জন্য? করে না, প্রশাসন তো উদ্ঘাটনের অপেক্ষায়। প্রশাসন দাঁড়িয়ে থাকে। তাহলে আমার সাংবাদিক হিসাবে আমার তো দরকার ছিল সাগরণী হত্যা রহস্য উদ্ঘাটন করা, আর তার সহকর্মী হিসাবে আমার উচিত ছিল রাজপথ ফাটিয়ে ফেলা, এটা আমি তো সহকর্মী হিসাবে করবো এটা। বাট আমি একজন সাংবাদিক হিসেবে আমার নৈতিক দায়িত্বটা কি বা আমার পেশাগত দায়িত্ব রহস্যটা উদ্ঘাটন করা। সাংবাদিক হিসেবে আমরা ওখানে ব্যর্থ হয়েছি, তবে রাজপথে মিছিল সফল হয়েছি। আমরা তার সহকর্মী হিসেবে সফলতা দেখিয়েছি, পেশাগত ভাবে তেমনই ব্যর্থতা দেখাচ্ছি, এখনো দেখিয়ে আছে। আমি এই ধরনের এই মানসম্পন্ন রিপোর্টার বাংলাদেশে এখনো আছে। এখন যেহেতু এখন তো কোনো সরকারের চাপ নাই, বাধা নাই, প্রভাব নাই, এখনই কিন্তু সাগরণী হত্যা রহস্য উদ্ঘাটনের জন্য সাংবাদিকদের অনুসন্ধানের সময় একদম উত্তম সময়, এবং এখনই এটা উচিত। কারণ এখন তো কেউ বাধা দিচ্ছেন আপনাকে। তাহলে আমি যদি এখন উদ্ঘাটন না করি, তাহলে আমাদের ব্যর্থতার তকমাটা ললাটে আটকেই থাকবে। হয়তো একদিন বিচারের পানিটাও সুপ্ত হয়ে যাবে, কিন্তু সাংবাদিকতার ব্যর্থতা যুগ যুগ আমাদের বহন করতে হবে, এটা মনে করি। তো এটা আমার দেশ না, সকল সাংবাদিকেরই নৈতিক দায়িত্ব সেই অন্তর্বর্তী সরকারের এই চাপ মুক্ত সময়ে সেই অনুসন্ধান করে সাগরণী হত্যা রহস্য উদ্ঘাটন করে দেওয়া। মানুষ বিচারের চাইতে উদ্ঘাটন চাচ্ছেন বেশি, আগে চাচ্ছেন উদ্ঘাটন। বিচার কি হবে সেটা তো পরের ব্যাপার, উদ্ঘাটনটা আমাদের খুবই জরুরি, নৈতিক দায়িত্বই আমাদের এটা মনে করি। ধন্যবাদ অনুসন্ধানী সাংবাদিকতা দিকপাল সাইদুর রহমান রিমন, আপনার সাথে বহুদিন কথা বলার খুব ইচ্ছা ছিল, অবশেষে সেই সুযোগটা পেয়ে গেলাম। তো অনেক ভালো লাগলো, খুবই প্রাণবন্ত একটা আলোচনা ছিল। এবং আরো ধন্যবাদ আমাদের আরেকজন গণমাধ্যম কর্মী মুস্তাকিব নিবিড়। তো আমরা যে আলোচনাটি করলাম সেটির সংক্ষেপে যদি এটাই বলি যে ভালোবাসার অনেকগুলো বহিঃপ্রকাশ থাকে, অনেক প্রকার মাধ্যম থাকে। তো রিমন ভাই তার বক্তব্যে তুলে ধরেছেন যে আমার দেশের প্রতি তার যে ভালোবাসা, সেটির ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে স্ট্যাটাসটা, এবং নিবিড় ভাই আমাদের সাথে সংযুক্ত ছিলেন এবং কি সাগরণীর প্রসঙ্গটা উল্লেখ করলেন। তো দুটো জিনিসই আমাদের এই আজকের আলোচনার খুবই চমকপ্রদ একটা বিষয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাকে ধন্যবাদ।